গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 8-এর শতকরা চ্যাপ্টার, যেটা আমরা অর্ধেক অঙ্ক করেছিলাম, কিছু বাকি ছিল, সেখান থেকে আমরা শুরু করব। তো সবাই অঙ্ক বইয়ের 112 নাম্বার পেজ খোলো। 112 নাম্বার পেজ অঙ্ক বইয়ের খোলো। সেখানে দেখো আমরা করেছিলাম 9 দাগের অঙ্ক পর্যন্ত, যে বইয়ের ওপরে ছাড় অঙ্কটা আমরা করেছিলাম। তারপরে করেছিলাম আমরা কোনটা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, এটাও আমরা করেছিলাম। তো তারপরের অঙ্ক দেখো 12 না, তার আগে দেখো 11টা একটু বলে দেই। দেখো ওখানে বলেছে বিদ্যুৎ বিল ঠিক সময়ে জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। আচ্ছা, এই কথাটার মানে কি ভালো করে শোনো। এই কথাটার মানে কি ভালো করে শোনো। 15% ছাড়, তাহলে বিলের পরিমাণ যখন 100 টাকা, বিলের পরিমাণ যখন 100 টাকা, তখন ছাড় কত? 15 টাকা। 15% ছাড় মানে এটাই বোঝায় তো। তাহলে 100 টাকায় ছাড় দিচ্ছে কত? 15 টাকা। তো একজন একজন গিয়ে সে কত টাকা ছাড় পেয়েছে? 54 টাকা ছাড় পেয়েছে। তাহলে একজন কাকিমা সে গিয়ে কত টাকা ছাড় পেয়েছে? 54 টাকা ছাড় পেয়েছে। তাহলে বিলের পরিমাণ কত? তো এই সম্পর্কে যদি তোমরা করো নিশ্চয়ই পারবে। তাহলে আমরা লিখবো বিলের পরিমাণ 100 টাকা আর ছাড় কত? 15 টাকা। তাহলে উনি ছাড় পেয়েছে কত? 54 টাকা। তাহলে পরস্পরের মধ্যে সরল সম্পর্ক। তারপরে কত লিখবো? 100 বিলের পরিমাণ সমান সমান কত হবে? 15:54। তাহলে 100 বাই বিল তার পরিমাণ ইকুয়াল টু 15/54। তাহলে বিল সমান সমান কত হবে? 100 গুণ 54/15। 3 দিয়ে কাটলে 3 5 15। 360 টাকা আসছে। ভালো করে দেখো, 360 টাকা আসছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অঙ্কগুলো খুবই সহজ। কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে, তো আমরা তো জানি 15% ছাড় দিচ্ছে। তাহলে 15% যদি ছাড় দেয়, বিলের পরিমাণ 100 টাকা, 15% ছাড় মানে 100-এ 15 টাকা ছাড়। তো আমার বিলের পরিমাণ 54 টাকা, তাহলে বিল ছাড়ের পরিমাণ 54 টাকা, তাহলে বিলের পরিমাণ কত হবে? সম্পর্ক থেকে বার করা যাবে। এবারে চলে এসো 12 দাগের অঙ্কটা। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলেছে চিনির মূল্য বেড়ে গিয়েছে কত পার্সেন্ট? 20%। তো বলেছে চিনির যে খরচ, মাসিক খরচ অপরিবর্তিত রাখতে তাহলে ব্যবহার আমার কত কমাতে হবে? একটা কথা ভালো করে শোনো। মনে করো প্রতি মাসে একটা ফ্যামিলি 200 টাকার চিনি কিনতো, 200 টাকার চিনি কিনতো। ভালো করে শোনো, প্রতি মাসে একটা ফ্যামিলি 200 টাকার চিনি কিনতো। কোনো কারণে এই মনে করো লকডাউনের জন্য 20% দাম বেড়ে গিয়েছে, চিনির যে দাম সেটা 20% বেড়ে গিয়েছে। তার মানে কত বেড়েছে? 100 বেড়েছে 20, তাহলে 200 বাড়বে কত? 40, ডবল বাড়বে তো। তাহলে এখন 40 টাকা যখন দাম বেড়ে গিয়েছে, তাহলে +40। তাহলে এখন ওই ফ্যামিলি কত টাকা খরচা করবে? 240 টাকা। মনে করো সে 200 টাকায় মনে করো 3 কেজি চিনি পেত, কথার কথা 3 কেজি চিনি পেত, কিন্তু দামটা লকডাউনের জন্য বেড়ে গিয়েছে 40 টাকা। এখন সে 240 টাকায় চিনি পাবে কত? 3 কেজি। চিনি তো বেশি পাচ্ছে না, দাম বেড়ে গেছে, কিন্তু চিনি আগের মতোই পাচ্ছে। কিন্তু সেই ফ্যামিলিটা বলছে না, সেই ফ্যামিলির লোকজন বলছে না, তারা একটু খরচে নয়। তারা কি বলছে যে আমরা 240 টাকার চিনি কিনবো না, আমরা 200 টাকারই চিনি কিনবো, আমরা এই দামের চিনি কিনবো না, আমরা চিনির যে আগে যে দামে কিনতাম সেই দামেই কিনবো। এবার তুমি বলো, দাম তো বেড়ে গিয়েছে,
তার জন্য আমি 240 টাকায় যে 3 কেজি চিনি পাচ্ছিলাম, এখন যদি 200 টাকায় লকডাউনের পরে 200 টাকা চিনি কিনি, সেই 3 কেজি আর পাবো? পাবো না। তাহলে কমবে আমার কত? নিশ্চয়ই কম পাবো তো। তাহলে 2 কেজি থেকে কিছু পরিমাণ কমে যাবে। মনে করো আমি পাচ্ছি 2 কেজি 200 গ্রাম, কথার কথা 2 কেজি 200 গ্রাম। তা এখন তোমাকে এই অঙ্কটা দিয়েছে, তাহলে কত পার্সেন্টেজ কমলো, কত পার্সেন্টেজ কমলো? এবার ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে দাম বেড়ে গিয়েছে, কিন্তু আমি সেই দামে কিনবো না, আমি পুরনো দামে কিনবো, তাহলে আমার ব্যবহার কত কমাতে হবে? একদম সহজ অঙ্ক। তো আমি এখানে কি লিখবো? ধরে নাও, অঙ্কের প্রথমেই লিখো যে ধরি 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক। 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক। এটা আমার কত নাম্বার অঙ্ক? এটা হচ্ছে আমার 12 নাম্বার অঙ্ক। ধরি 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক। ঠিক আছে? তাহলে মূল্য, পরিমাণ। তাহলে 100 একক পাওয়া যাচ্ছে কত? 100 টাকায়। কিন্তু এখানে বলেছে যে 200%, সরি 20% দাম বেড়ে গিয়েছে। তাহলে মূল্য 20% যদি বেড়ে যায়, তার মানে কত বেড়েছে? 120 টাকা বেড়েছে। তাহলে এখন তাহলে মূল্য কত হয়েছে? এখন তাহলে মূল্য হয়েছে 120 টাকা। তাহলে এবার তোমরাই বলো, 120 টাকায় এখন পাওয়া যাচ্ছে কত? 120 টাকায় পাওয়া যাচ্ছে কত? 100 পরিমাণই তো পাওয়া যাচ্ছে। আগে আমরা পেতাম কত? 100 টাকায় 100 পেতাম, কিন্তু এখন কি হয়েছে? লকডাউনের পরে 120 টাকায় পাচ্ছি 100 একক। কিন্তু ওই ফ্যামিলি কি বলছে যে না, আমরা 120 টাকার কিনবো না, আমরা 100 টাকারই কিনবো। তাহলে কত পরিমাণ পাবো? তাহলে আগে পেতাম 100 টাকায় 100 একক, এখন পাচ্ছি 120 টাকায় 100 একক, কিন্তু ফ্যামিলি বলছে না, আমরা 100 টাকারই কিনবো। তাহলে কত পরিমাণ পাবো? তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে কি সম্পর্ক? মূল্যের সঙ্গে পরিমাণের সরল সম্পর্ক। তাহলে 120, আচ্ছা ওটা লিখতে হবে কি সম্পর্ক। তাহলে 120:100 ডবল ইস্টু কি হবে? 100 ইস্টু পরিমাণ। আগে 120 টাকার, লকডাউনের পরে 120 টাকায় 100 একক পাচ্ছি, ফ্যামিলি বলছে না, আমরা 100 টাকারই কিনবো। তাহলে কত পাবো? তাহলে 120/100 সমান সমান 100 বাই পরিমাণ। তাহলে এখান থেকে পরিমাণ সমান সমান কত? পরিমাণ সমান সমান 100 গুণ 100/120। 4 3 12, 4 5 100, তাহলে 250/3। তাহলে এটা সমান সমান কত? 3 8 24, এরকম আসছে। এত টাকা। তাহলে দেখো 120 টাকায় 100 একক পাচ্ছি, তাহলে 100 টাকায় পাচ্ছি কত? 83.33। ও এটা টাকা না, এটা হচ্ছে পরিমাণ, এত একক হবে। তো আগে পেতাম 120 টাকায় 100 একক, এখন 100 টাকায় পাচ্ছি 83.33 একক। তাহলে আমি পরিমাণ কম পাচ্ছি তো, আগের থেকে এখন কম পাচ্ছি তো। সেটা বলেছে কত কম পাচ্ছি শতকরায়। তাহলে দেখো 100তেই হিসাব যখন হয়েছে, তাহলে শতকরা ব্যবহার কমাতে হবে কত? 100 মাইনাস 83.33। এটা হবে অ্যান্সার। বিয়োগ করে দেখো কত হয়। যেটা হবে সেটা হবে আমার অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে চলে এসো।
এরপরে যে 13 দাগের অঙ্কটা, সেটা অনেকটা আগের অঙ্কের মতোই। 13 দাগের যে অঙ্কটা, সেটা আগের অঙ্কের মতোই। কি বলেছে? বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে মনে মনে ওখানে মনে রেখে দেবে যে আগের অঙ্কের মতো, মানে কি, আমি ধরে নেব যে 100 একক জল বরফে পরিণত হলে কত হবে? 110 একক হবে। কিন্তু বলেছে বরফ গলে জলে পরিণত হলে আয়তন তাহলে হ্রাস পাবে, সেটা কত, শতকরা কত? তাহলে খুবই সহজ অঙ্ক। দেখো আমি একটু শুধু বুঝিয়ে দিচ্ছি। জলের পরিমাণ আর হচ্ছে বরফের পরিমাণ। এখানে কি বলেছে? এখানে বলেছে আমার যে 10% বৃদ্ধি পায়, কি না, বরফ। তাহলে 100 একক জল যদি আমরা নিই, 100 একক জল নিলাম, বরফ হয়ে তাহলে কত হবে? 120, কারণ 20% বৃদ্ধি পাচ্ছে, তো 20% বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 120 একক। তো বলছে তাহলে যদি আমি বরফ থেকে জলে নিয়ে আসি, তাহলে আয়তন কত হ্রাস পাবে? তাহলে 100 একক বরফ, তাহলে আয়তন কত হবে জলের? তাহলে 100:120 ডবল ইস টু, সরি 100:120 কেন, 100 জলের আয়তন। তাহলে জলের আয়তন কত হলো? 83.33। তো আশা করি এইটা আগের তুলনায় কমে গিয়েছে। আগে কত ছিল? 100 ছিল, তার তুলনায় কমে গিয়েছে। তাহলে আমার শতকরা কত কমেছে কি করে বার করব? 100 থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। আচ্ছা, মনে হচ্ছে অঙ্কটা একটু ভুল গিয়েছে। দেখো অঙ্কটার কোথায় ভুল গিয়েছে, একটা জায়গায় আমি ভুল করেছি। সেটা হচ্ছে 10% বাড়ে, 20% তো বাড়ে না। তাহলে এটা 120 হবে না, কত হবে? 100 + 10 সমান সমান কত? 110। তাহলে এটা হবে 110, এটা হবে 110, এটা কাটাকুটি করে হবে 110। তাহলে আমার এখানে অ্যাকচুয়াল কাটাকুটিটা কত হবে? অ্যাকচুয়াল কাটাকুটিটা তাহলে কত হবে দেখো, 100 × 100 ডিভাইডেড বাই 110। তাহলে এটা কত হলো? 1000/11। তো এটাকে হিসেব করলে কত হবে?
তাহলে 11 দিয়ে যদি আমরা ভাগ করি, এটা আসবে। তো দেখো এটা নিশ্চয়ই 100 থেকে কম, 100 থেকে কম। তো কত কম কি করে বার করব, সেইটাই আমাকে বার করতে হবে। শতকরা কত কমবে, বরফ থেকে জলে পরিণত করলে আয়তন কমে যায়, শতকরা কত কমবে না 100 মাইনাস কত হবে, এটা করে দেখো। আচ্ছা এইটা যদি কেউ না পারো তাহলে একেবারে এইটা বিয়োগ দিয়ে দেবে, 100 মাইনাস 1000/11, এটা আসবে তোমার 11 মানে হবে 110/11 সমান সমান কত হবে 9×11=99 এত %। এটা হবে আমার ফাইনাল অ্যান্সার, এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে 100 থেকে বিয়োগ দিতে হবে, কারণ কতটা আয়তন কমেছে, সেজন্য 100 মাইনাস 1000/11। তাহলে জল থেকে বরফে আসলে জল যদি 100 একক হয়, বরফ হবে 110 একক, কিন্তু বরফ থেকে যদি জলে যায় আয়তন কি হবে, কমবে। তাহলে 100 একক বরফ গলে কতটা জল হবে সেটা বেরোলো কত, এই যে 1000/11 এত একক বেরোবে। তো সেটা কত কম আগের তুলনায়, 100 তুলনায় এটা কত কম, 100 মাইনাস সেই সংখ্যাটা বিয়োগ করে এসছে আমার 9×10^11। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে আসছি 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক, একজন ভোটে দাঁড়িয়েছে, বিধানসভা ভোটে 80% ভোট দিয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের কত % পেয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে। তাহলে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসেব করি। আচ্ছা, মনে করি মোট ভোটার সংখ্যা 100। আচ্ছা, কিছু অঙ্কে 100 ধরলে সুবিধা হয়, কিছু অঙ্কে x ধরলে সুবিধা হয়। আমি বলছি কখন x ধরতে হবে। এক্ষেত্রে আমি 100 ধরতে পারি, 100 ধরলে আমার সুবিধা হবে। ধরি মোট ভোটার কত, 100 জন। খুব ভালো কথা। তো এই মোট ভোটারের মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে কত, 65%। তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে 65%। কার না, মোট ভোটারের। তাহলে এত এর মানে কি, গুণ 65%। তার মানে সেটা কি করে বার করব, ও একটু ভুল হয়েছে, ভোটদাতার মধ্যে 80% ভোট দিয়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছে 65%, এটা ঠিক আছে, কিন্তু মোট ভোটের তো 65% নয়। মোট ভোটার সংখ্যা 100 জন, আর ভোট দিয়েছে কতজন, 80%। তো 80%, একটা গ্রামে যতজন ভোটার আছে সবাই তো ভোট দিতে যায় না। তো মনে করো 80 জন দিতে গিয়েছেন,
বুঝা গিয়েছে? তো মনে করো একটা গ্রামে 100 জন আছে, 80 জন ভোট দিয়েছে। এই 80 জনের মধ্যে একজন পেয়েছে জেতা প্রার্থী, একজন পেয়েছে কিছু পেয়েছে হারা প্রার্থী। এই 80টা ভোটের মধ্যে আবার 65% পেয়েছে কে? জেতা প্রার্থী। তাহলে আমার 80 জন ভোট দিয়েছে, তাহলে জেতা প্রার্থী পেয়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছে কত? 80 এর 65% সমান সমান কত? বাহান্নটা। এবার এখানে কি বলেছে? তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে মোট ভোট কত? 100। তাহলে 100-র মধ্যে মোট তিনি পেয়েছেন কত? 52। তিনি 52% ভোট পেয়েছেন। ভালো করে শোনো, মনে করো একটা গ্রামে 100 জন ভোটার লিস্টে নাম উঠেছে। তো সবাই তো ভোট দিতে যায় না। 100 জন মনে করো ভোটার লিস্টে নাম উঠেছে। তো 100 জনের মধ্যে সবাই তো ভোট দিতে যাচ্ছে না, যার যার ইচ্ছা হবে ভোট দিতে যাবে। তো দেখা গিয়েছে কি না 80 জন ভোট দিতে গিয়েছে, মানে 80% ভোট দিতে গিয়েছে। তো আমি যদি 100 জন ধরে নেই, তাহলে 100 জনের মধ্যে কতজন ভোট দিতে গিয়েছে? 80 জন। তাহলে ভোট দিয়েছে কতজন? 80 জন। এই যে 80 জন। এখন এই 80 জন সবাই তো জেতা প্রার্থীকে দেবে না, কেউ দেবে হারা প্রার্থীকে, কেউ দেবে জেতা প্রার্থীকে। তো দেখা গিয়েছে কি না যিনি জিতেছেন তিনি 65% ভোট পেয়েছেন। তাহলে যে 65% ভোটটা পেয়েছে সেটা তো এই 80 জনের মধ্যেই। তাহলে 80 এর 65%, 65/100 কাটাকাটি করে 52 আসছে। তাহলে তিনি কত পার্সেন্ট, যে যিনি জিতেছেন তিনি কত ভোট পেলেন? 52টা। কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে 100-র মধ্যে তিনি 52 পেয়েছে। তাহলে এটাকে আমরা 52% এইভাবে লিখি তো, 100-র মধ্যে যদি 52 পায়, তাহলে তিনি মোট কত পার্সেন্ট ভোট পেয়েছেন? 52% ভোট পেয়েছেন। হয়ে গেল। সেই জন্য এই অঙ্কটা আমার 100 ধরলে সুবিধা আছে। যদি আমরা এক্স ধরি কোনো প্রবলেম নেই, এক্স ধরলে অনেক বড় হবে অঙ্কটা। ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম কোন ক্ষেত্রে এক্স ধরবো আর কোন ক্ষেত্রে এক্স ধরবো না। দেখো কিছু কিছু ক্ষেত্রে আমরা 100 ধরছি। যদি সরাসরি বলা থাকে যে শতকরা বাড়ছে বা কমছে, যেমন মনে করো চিনির অঙ্কে, যেমন মনে করো বিদ্যুৎ বিলের অঙ্কে, যেমন মনে করো এই যে এক্ষুনি যেটা করলাম ভোটের অঙ্কে, তার সরাসরি আমরা কমা বাড়ার ক্ষেত্রে 100 ধরতে পারি, 100 ধরতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখো, যেমন মনে করো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি বা কম, সেক্ষেত্রে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি তার মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। এখন দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই তো 100 ধরতে পারি না। তার কারণ কি দৈর্ঘ্য আর প্রস্থ কখনো এক হয় না, দৈর্ঘ্য আর প্রস্থ এক হয় না। তো মনে করো একটা আয়তক্ষেত্রের ছবি আঁকলাম আমি, তাহলে এর দৈর্ঘ্য আর প্রস্থ কি এক? এইটা আর এইটা এক তো নয়। তাহলে একটাকে যদি আমরা এক্স ধরি অপরটাকে এক্স তো ধরতে পারবো না। ধরতে পারবো কি? ধরতে পারবো না। তাহলে একটাকে যদি আমরা এক্স ধরি তাহলে একটাকে কি ধরতে পারবো? ওয়াই। আচ্ছা, কেউ যদি মনে করে যে আমরা যদি দুটোকে 100 মনে করি, এটাকে যদি 100 মনে করি, এটাকে যদি 100 মনে করি, তাই কি হবে? দুজনা কি সমান? দুজনা সমান নয়, সেই জন্য 100 এক্ষেত্রে ধরা যাবে না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাকে এক্স ধরতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আমাকে 100 ধরতে হবে। আচ্ছা, এবার যদি বলে বর্গক্ষেত্রের হিসেব, বর্গক্ষেত্রের হিসেবে আমরা দেখো ধরেছিলাম 100 এ। কেউ যদি মনে করে আমরা এ ধরবো শুধু, তাও হবে। শুধু এ ধরবো, তাহলে এই বাহু এ হবে, এই বাহু এ হবে। কেউ যদি মনে করে আমরা শুধু 100 ধরবো, তাও হবে। কেউ যদি মনে করে আমরা 100 ধরবো, তাও হবে। তো বিভিন্ন ভাবে করা যায়। কেউ যদি মনে করে আমরা এখানে 100 ওয়াই না ধরে, এই শুধু ওয়াই না ধরে 100 ওয়াই ধরবো, তাও হবে। তাহলে 100 এক্স এখানে ধরতে হবে। তো এগুলো আস্তে আস্তে করলে তোমরা বুঝতে পারবে। তার মানে শুধুমাত্র এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু অন্যরকম ধরছি। বাকি ভোটের অঙ্ক, চিনির অঙ্ক বা কয়লার দাম বৃদ্ধি পেলে ব্যবহার কত কমাবো, এই জাতীয় যদি অঙ্ক আসে, তাহলে আমরা অবশ্যই ওই সম্পর্ক বার করবো 100 দিয়ে ধরে। ঠিক আছে, বাকি অঙ্ক পরে হচ্ছে।